হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিত অধ্যায় 17 পরিসংখ্যানের এমসিকিউ ক্লাস। আজকে আমরা বোর্ডে আসা সকল টাইপের এমসিকিউ সলভ করব এবং আশা করা যায় যে পরীক্ষায় কমপক্ষে 2টা থেকে 4টার মতো এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসবে। আর আজকে ক্লাস করলে তোমরা যতগুলো এমসিকিউই পরীক্ষা আসুক না কেন সেগুলা নির্ভুলভাবে উত্তর দিতে পারবে। আচ্ছা, তো যে প্রথম যে এমসিকিউটা এখানে কি বলা হয়েছে একটু দেখো তো। উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি। এটা কিন্তু আমার মনে হয় অনুশীলনীতে ছিল, তোমরা পারো না? শ্রেণীসীমা, শ্রেণী সংখ্যা, শ্রেণীর মধ্যবিন্দু নাকি শ্রেণীর গণসংখ্যা, বলো তো কি হবে? শ্রেণীর গণসংখ্যা হবে। আচ্ছা, অ্যান্সার পাশে দেওয়া আছে যদিও, তাও কেউ চোরামি করো না, ঠিক আছে? সহজ, এগুলো পারবা তোমরা। উপাত্তের আর শ্রেণীসীমা কি নির্ধারণ করে? শ্রেণীসীমা কি কি আছে বলো তো? একটা আছে উচ্চ সীমা, একটা আছে নিম্ন সীমা। আর শ্রেণী সংখ্যা কি কি নির্দেশ করে? যে এভাবে কতগুলা কলাম হইতেছে, তাই না? এরকম কতগুলা কলাম তো না, সরি, রো রো হইতেছে সেইটা নির্দেশ করে। আচ্ছা, এখানে আবার কি আছে? প্রতি শ্রেণীতে যতগুলো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর শ্রেণীর মধ্যবিন্দু তো মধ্যবিন্দু, উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ কইরা 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যবিন্দু পাই। তোমাদের মনে আছে কিনা জানি না, সৃজনশীলের কিন্তু কতে এই শ্রেণীর মধ্যবিন্দু প্রশ্নগুলো অনেক বেশি আসে। 2 নম্বর এমসিকিউটার দিকে আসো, আমরা একটু লক্ষ্য করি কি বলা হয়েছে এখানে। উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া, পরিসর দেওয়া, সর্বনিম্ন মান কত। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আমরা কি সলভ করছে কিনা বলো দেখি। আমরা কিন্তু সৃজনশীল ক্লাসে দেখছি যে এই টাইপের মানে কোশ্চেন অহরহ আসে। এটা কিভাবে করবা? সূত্রের মাধ্যমে করবা, তাই তো? এই বুঝতেছি না আজকে তো আমার সূত্রটা কি বলো দেখি একটু। হ্যালো, সূত্রটা বলো, পরিসরের সূত্রটা বলো। পরিসর সমান সমান কি? পরিসর সমান সমান, হ্যাঁ, সর্বোচ্চ মান তাহলে এদিকে কত বলো? 97 না? 97। এই আজকে তো একটু সমস্যা হইতেছে আমার এদিকে। দাঁড়ো, সর্বোচ্চ মান থেকে বিয়োগ আল্লাহ, এই একটু ওয়েট করো তো। দেখো যেখানে ছিলাম যে পরিসরের সূত্রটা কি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ মান তো 97 বসাইলাম, মাইনাস সর্বনিম্ন মান তো আমি জানি না, এটাই তো আমাদেরকে বের করতে বলা হয়েছে, অর্থাৎ এইটা হইলো অজানা রাশি এক্স। সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। আর পরিসরের ভ্যালু জানি কত বইলা দিছে? 48। তাহলে আমি পরিসরের জায়গায় এর ভ্যালুটা বসাই দিই 48। এখন এই সমীকরণটা একটু সমাধান করো তো, দেখে অ্যান্সার কত আসে। এই যে 48 ইকুয়ালস টু 97 আর 1 যোগ করলে কত হয়? 98। 98 মাইনাস এক্স। এখন আমার তো এক্স এর ভ্যালু লাগবে, এই পাশে আছে মাইনাস এক্স, তাহলে সমান চিহ্নের ওই পাশে পাঠাই দিলে এটা হয়ে যাবে প্লাস এক্স ইকুয়ালস টু 98 এই পাশে ছিল, এভাবেই আছে। আর এই 48কে প্লাস 48কে সমান চিহ্নের এই পাশে আনলে মাইনাস 48 হয়ে গেছে। আর 98 থেকে 48 বিয়োগ করলে যে 50 হয়, এটা বাচ্চারাও জানে। তাহলে এইভাবে আমরা বের করলাম যে সর্বনিম্ন মান কত? 50। কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো, পরিসর বইলা দিছে, শ্রেণী ব্যবধান বইলা দিছে, গণসংখ্যা সারণী তৈরি করলে শ্রেণী কয়টা হবে, মানে শ্রেণীর সংখ্যা। আমরা কিন্তু শ্রেণীর সংখ্যার সূত্র জানি, তাই না? উপরে থাকবে পরিসর, পরিসরকে যখন আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করি তখনই আমরা পাই শ্রেণীর সংখ্যা। তাহলে পরিসর কত? 27। 27কে 5 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। 5 5 25, 5.4 হবে। এখন আমরা বলছি যে যদি তুমি দশমিক সংখ্যা পাও তাহলে অবশ্যই পরবর্তী পূর্ণ সংখ্যা হবে। পরবর্তী পূর্ণ সংখ্যা কি? 6। তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে? 6টি। 4 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা দেওয়া, মধ্যমান দেওয়া, ওই শ্রেণীর নিম্ন সীমা কত? এই অঙ্কটা তোমরা নিজেরা সলভ করো তো। শ্রেণী মধ্যমানের সূত্রটা তো তোমাদের মনে আছে, তাই না? আছে মনে? মধ্যমান সমান সমান কি? উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা যোগ শ্রেণীর নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে নিম্ন সীমা, অর্থাৎ এই নিম্ন সীমাটা হইলো আমাদের এক্স।
এখন আমি দেখবো এই মধ্যমান আর উচ্চসীমা এই দুইটা জিনিস দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সমীকরণের মাধ্যমে ইজিলি নিম্নসীমা বের করতে পারবো। দেখো আমাদের ঊর্ধ্বসীমাও বলা, আবার শ্রেণীর মধ্যমানও বলা, সবকিছু বইলাই দিছে। তাহলে মধ্যমানের জায়গায় মধ্যমানের ভ্যালু বসাও 34 ইকুয়ালস টু শ্রেণীর ঊর্ধ্বসীমা বা উচ্চসীমায় কত 37, আর নিম্ন সীমায় তো আমরা বের করবো, তাহলে এক্স ডিভাইডেড বাই 2। সলভ করো তো, দেখো কত হয়। 34 গুণ 4 কত 68, 68 সমান সমান 37 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত, 68 থেকে 37 বিয়োগ করলে যত হয় তত, কত হয় বিয়োগ করলে 31 বা 31। তাহলে আমাদের অ্যান্সার হবে 31। বুঝতে পারছো? 5 নম্বর ম্যাথটার দিকে লক্ষ্য করি। কোন শ্রেণীর নিম্নসীমা আমাদেরকে বলে দিয়েছে 30 শ্রেণীর মধ্যমান বলছে 32, তাহলে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? এটা এত ক্যালকুলেটার করা লাগে। নিম্নসীমা যদি 30 হয় আর মধ্যমান যদি 32 হয়, তাহলে ঊর্ধ্বসীমা কি 34 হওয়ার কথা না? বা তোমরা এই সূত্রের মাধ্যমে বসাইয়া করতে পারো। এটা তো দেখলে আর কি পারা যায় যে 30 থেকে 2 বাড়ছে, 2 বাইরা মধ্যমান হয়েছে, তাহলে এদিক দিয়ে আরো 2 বাইরা তোমার কি বলে এটারে ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা তুমি পাবা। যাই হোক, তোমাদের লাগলে কনফিউশন থাকলে এই সূত্রে মান বসাইয়া তারপরে বের করবা। 6 নম্বর ম্যাথটা কি আছে, নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন? দেখি তো একটু। গাণিতিক গড়ের সময় আমাদের কি ক্রমযোজিত গণসংখ্যা লাগে বলো দেখি। আমাদের গাণিতিক গড়ে লাগে না। আর তাহলে একটু বলো দেখি গাণিতিক গড়ে কি কি লাগে? শ্রেণীর মধ্যমান কি লাগে? এক্সআই লাগে। তারপরে এই গণসংখ্যা লাগে এফআই। আচ্ছা, এফআই এক্সআই তো লাগেই। আরে যে ব্যবধি বাদ দাও। প্রচুরক নির্ণয় করতে কি ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন? কেন প্রচুরক নির্ণয় করতে লাগে না ক্রমযোজিত গণসংখ্যার সারণী? শিওর তুমি লাগে না? কনফিউশন হওয়া যাবে না, প্রথমে তো ঠিকই বললা। এর সূত্র কি তোমার এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ মানে শ্রেণী ব্যবধান। এদিকে তো ক্রমযোজিত গণসংখ্যার কোনো কাজ নাই। এল মানে কি নিম্নসীমা, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এদিকে ক্রমযোজিত গণসংখ্যা লাগে না। f1 f2 কোথাও ক্রমযোজিত গণসংখ্যা লাগে না। বাট মধ্যক নির্ণয়ের সময় কিন্তু আমার ক্রমযোজিত গণসংখ্যা লাগে। কেন লাগে বলো তো কেন লাগে? কারণ মধ্যকের যে সূত্রটা, এই সূত্রের মধ্যে এফসি নামে একটা টার্ম আছে না? আর এফসি মানে কি? এফসি মানে হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মনে পড়ে? এই জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী কোথায় লাগবে? মধ্যক নির্ণয়ে লাগবে। সহজ কিনা বলো? গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? একদম প্রথমে কি লাগে গণসংখ্যা সারণী বের করতে হলে? আমরা আগে পরিসর বের করি না? আমরা খুঁজি যে সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত, তারপর আমরা পরিসরটা বের করি। তারপরে কি করি? তারপরে ইচ্ছা মতো একটা সুবিধাজনক শ্রেণী ব্যবধান ধরি। ঠিক আছে, সেই শ্রেণী ব্যবধান ধরে আমরা শ্রেণী সংখ্যা বের করি। তারপরে তো আমি সারণী তৈরি করি। সিকোয়েন্সটা বুঝছো? আমি তোমাদেরকে চলক পড়াইছিলাম। চলক 2 প্রকার, কি কি? বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, অবিচ্ছিন্ন মানে কি? এদের মধ্যে গ্যাপ আছে। বাট অবিচ্ছিন্ন মানে কি? এটা কন্টিনিউয়াস, এদের মধ্যে কোনো গ্যাপ নাই। সংখ্যা রেখা হিসেবে চিন্তা করতে পারো। সংখ্যা রেখা মনে করো যে এটা 1, এটা 2, 3, এটা হলো 4। এখন যেটা বিচ্ছিন্ন চলক মানে কি? বিচ্ছিন্ন মানে 1 হবে কিন্তু মাঝখানে আর কিছু হবে না, 2 হবে, 3 হবে, মানে পূর্ণ সংখ্যাগুলো শুধুমাত্র হইতে পারবে, কিন্তু ভিতরের যে দশমিকগুলো আছে সংখ্যাগুলো এগুলা হইতে পারবে না। কিন্তু অবিচ্ছিন্ন চলকে কন্টিনিউয়াস, এই 1ও হবে, তারপর ভিতরের যত দশমিক আছে এগুলো সব হবে, 2 হবে, সব মানে বুঝতেছো? লিটারালি বাস্তব সংখ্যা যত কিছু আছে সব হইতে পারবে এখানে। এখন তুমি আমারে বলো, শিক্ষার্থীর সংখ্যা কখনো হইতে পারে যে অমুক ক্লাসে 52.5 জন শিক্ষার্থী আছে? হইতে পারে?
আচ্ছা জন্মসাল কি এমন হইতে পারে যে 2005.25? হবে না। আচ্ছা জনসংখ্যা কি হইতে পারে যে 14.25 জন ওদিকে থাকে ওই বাসায়? কিন্তু বয়স কি দশমিক হইতে পারে না? তুমি যদি বছরে ক্যালকুলেট করো, সাপোজ আমার বয়স কত, আমার বয়স হইতে পারে 22.6 বছর, ঠিক আছে, মানে 22 বছর 6 মাস, বা 21.6, আমার মন নাই আসলে এক্স্যাক্টলি কত, এই টাইপের কিছু একটা। অর্থাৎ আমাদের অবিচ্ছিন্ন চলক কি হবে তাইলে? অবশ্যই বয়স, কারণ এই যে জনসংখ্যা বলো, শিক্ষার্থীর সংখ্যা বলো, জন্মসাল, এগুলো সব হইলো বিচ্ছিন্ন চলক, কারণ এগুলো শুধুমাত্র পূর্ণ সংখ্যাই হইতে পারে, আর অবিচ্ছিন্ন চলক সব বাস্তব সংখ্যা হবে। 9 নম্বর এমসিকিউটা দেখো, পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক? বিচ্ছিন্ন চলক। পরীক্ষার নম্বর কি দশমিক হইতে পারে না? হইতে পারে। তাহলে পরীক্ষার নম্বর কিন্তু একটা অবিচ্ছিন্ন চলক, বাট জনসংখ্যা কি? জনসংখ্যা কিন্তু একটা বিচ্ছিন্ন চলক। তাহলে একটা অবিচ্ছিন্ন, আরেকটা বিচ্ছিন্ন। এখন বলছে কোন ধরনের চলক। এখন দেখো, তাহলে যেহেতু একটা অবিচ্ছিন্ন একটা বিচ্ছিন্ন, অপশনে কেমন কিছু আছে যে অবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন চলক? এমন কিন্তু কিছু নাই। তার মানে এইখানে অন্য ধরনের ইনফরমেশন খুঁজতেছে। এই ওয়েট আ সেকেন্ড। আচ্ছা এই কোশ্চেনটাই মেবি সামান্য সমস্যা আছে, বুঝছো? এই সময় মানে হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2024, কারণ এখানে বলছে যে এরা হলে কি বিচ্ছিন্ন চলক, কিন্তু পরীক্ষার নম্বর তো বিচ্ছিন্ন হয় না। পরীক্ষার নম্বর তো কেন, একজন তো 80.75 পাইতে পারে কিনা? জনসংখ্যা বিচ্ছিন্ন চলক, বাট পরীক্ষার নম্বর তো অবিচ্ছিন্ন চলক। এটা আসলে আমি জানি না এটা কেন এই কারেকশন করছে। 10 নম্বরটা কি বলছে দেখো, অজীব রেখার লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? আমরা জানি যে অজীব রেখা যখন আমরা আঁকি কি থাকে বলো তো? এই যে সবসময় তো এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ থাকে, এই যে এক্স অক্ষ, এই হলো আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। এখন আমাদের এক্স অক্ষ বরাবর কি থাকে বলো তো অজীব রেখার ক্ষেত্রে? অজীব রেখার ক্ষেত্রে আমার এক্স অক্ষ বরাবর থাকে যে শ্রেণীর উচ্চ সীমা, কি থাকে? শ্রেণীর উচ্চ সীমা থাকে এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর কি থাকে? অবশ্যই অজীব রেখা মানেই হইল ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ওয়াই অক্ষ বরাবর থাকবে কে? ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ গ হবে কারেক্ট অ্যান্সার। কোনো সমস্যা? 11 নম্বর এমসিকিউটা দেখো, ও যে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কি হবে? কি হবে এখানে? ক্রমযোজিত গণসংখ্যা দেখাই দিও না, ওটা ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর হবে শ্রেণীর উচ্চসীমা। এখানে কিছু অবিচ্ছিন্ন বলবো, অবিন্যস্ত, ঠিক আছে, মানে সাজানো গোছানো নাই, অবিন্যস্ত ভাবে কিছু উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তগুলোর গাণিতিক গড় বের করতে বলা হয়েছে। তাহলে তুমি সিম্পলি সব কয়টা যোগ কইরা দেখো তো, যোগ করলে কত হয়? 13 আর 19 যোগ করো, কত? 32। 32 আর 17 যোগ করলে কত? 49। 49 আর 14 কত? 63। 63 আর 16 কত? 73। 79। 79 আর 15 কত? 94। 94 আর 18 কত? 112। 112 আর 20 কত? 132। রাশিগুলোর সমষ্টি হচ্ছে 132। আর কয়টা রাশি আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 132কে 8 দিয়ে ভাগ করো, কত হয়? 8 অক্ষে 8, 5 2, 6টা 48, 16.5 হবে উত্তর। বুঝতে পারছো? নর্মাল গাণিতিক গড় এটা। তোমরা কেন, এটা মেবি ক্লাস 7 এর একটা বাচ্চাও পারবে। 13, কোনটি কেন্দ্রীয় প্রবণতার অন্তর্ভুক্ত না? আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গিয়ে 3টা, গড়, মধ্যক আর প্রচুরক। এখানে বলছে কোনটা অন্তর্ভুক্ত না, তাহলে অ্যান্সার হবে পরিসর। ধাপ বিচ্যুতির আচ্ছা বলো তো, ধাপ বিচ্যুতির এই যে কনসেপ্টটা আমাদের কোন সময় লাগে? মধ্যক বের করার সময় নাকি প্রচুরক বের করার সময়? গুড। মধ্যক প্রচুরক কোনোটাতেই লাগে না, লাগে সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন আমরা গড় করি ওই সময়। সূত্রটা কি মনে আছে? আমাদের ইউআই মানে হইলো কি? ধাপ বিচ্যুতি। ইউআই সমান সমান xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। ইউআই মানে হলো গিয়ে ধাপ বিচ্যুতি, xi মানে কি বলতো?
এক্স আই মানে হলো যেই শ্রেণীরটা আমরা বের করতেছি সেই শ্রেণীর, এক্স আই মানে অলওয়েজ শ্রেণীর মধ্যমান, এক্স আই মানেই অলওয়েজ কি শ্রেণীর মধ্যমান, এ মানে কি ওই যে আনুমানিক যে গড়টা, এইচ মানে কি শ্রেণীর ব্যবধান। দেখো তো এখানে কি বলছে যে ধাপ বিচ্যুতি ইউআই সমান সমান কি, ইউআই সমান সমান কি, এই যে প্রথমটা এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। একদম ডিরেক্ট, আমার বরিশাল বোর্ডে দেখলা ডিরেক্ট সূত্র দিয়ে প্রশ্ন দিয়ে দিস, মানে তারা চায় তোমার কিভাবে 100-100 পাইবে। 15তে কি বলছে, অজীব রেখার ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা বলো, এটা তুমি অজীব রেখা কি সবসময় উলম্ব, উলম্ব মানে বোঝো, উলম্ব মানে হলো গিয়ে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ সমান্তরাল। সাপোজ অজীব রেখা দেখতে কেমন হয় বলো তো, অজীব রেখা কেমন দেখতে বলো, এমন কিনা, তাহলে 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 কি এরকম, দেখো তো এই যে এরকম আছে, লাইন তো ব্যাক হয়ে গেল গা, এরকম কিনা, এই যে কতগুলো আয়তলেখ নাকি এরকম বলো, তাহলে কেমন দেখতে জিনিসটা, এটা কি কখন লম্ব উলম্ব তো না, এটা এটা কি এইভাবে যাবে দেখো তো, এই যে অজীব রেখা কি এরকম, এই যে একদম ওয়াই অক্ষ বরাবর যাইতেছে এরকম না, তো অজীব রেখা কেমন, অজীব রেখা হইলো কি এরকম, ও সরি এটা তো স্ট্রেট লাইন হয়ে গেল, এই যে এইভাবে, তার মানে কি এটা অলওয়েজ ঊর্ধ্বগামী তাই না, আমি কিন্তু পড়ানোর সময় বলছিলাম এটা। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা, আচ্ছা তোমরা একটু জানাও তো মৌলিক সংখ্যা কি কি আছে 1 থেকে 100-র মধ্যে, মুখস্থ কিনা, আর মুখস্থ যদি না থাকে তাহলে মুখস্থ কইরা ফালাবা, এগুলা বেসিক জিনিস। এখানে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা গড় জানতে চাওয়া হয়েছে। আচ্ছা কি কি আছে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এই কয়টা হলে গিয়ে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় চাইছে, গড়। তাহলে গড় আমরা কিভাবে করবো, এগুলো সব যোগ করে তারপরে রাশিগুলোর সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মানে 8টা উপাত্ত আছে। দেখো তো সমষ্টি করলে কত হয়, 2 3 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 11 28, 28 আর 13 কত 41, 41 আর 17 58, 58 আর 19 77। তাহলে 77কে 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো, 8 নং 72, তাহলে 9.5 থেকে একটু বেশি নাকি, 9 পয়েন্ট কত 63 হবে, তাহলে ক হবে অ্যান্সার। 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়। আচ্ছা বিজোড় সংখ্যাগুলো কি কি আছে 1 থেকে 21-এর মধ্যে, লেখা ফেলাবা, 1, 3, 13। তোমরা শুধুমাত্র আমার সলিউশন দেখো না, নিজেরা খাতা এগুলো করতে থাকো, একসাথে আমার সাথে কম্পিটিশন করো, আগে করার ট্রাই করবা আমার থেকে। বিজোড় সংখ্যাগুলো এখন গড় করো, সব যোগ করবা, দেখি তো কয়টা হইলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা হয়েছে না, 11টা হলে 3 4 5 6 সম্ভবত 11 হবে অ্যান্সার, এটা 11 হবে কিভাবে, কারণ এখানে 11টা মোট উপাত্ত আসছে। তাহলে আমি যদি বাম দিক থেকে 5টা মাইনাস করে দিই, দেখো বাম দিক থেকে এই 5টা ক্রস করো, আবার ডান দিক থেকে এই 5টা ক্রস করো, তাহলে মিডলে থাকবে তোমার শুধুমাত্র 11। যাক তোমরা রিস্ক নেবে না, ঠিক আছে, তোমরা পরীক্ষা হলে এগুলো সব তোমরা যোগ করবা, ঠিক আছে, যোগ করার পরে ওই 11 দিয়ে ভাগ করবা, তাহলে তোমার 11ই আসবে, একটু সময় দেবা, কারণ এগুলো হলো কি একদম কনফার্ম মার্ক, এই যদি কেউ ভুল করো তাহলে তো কি বলবো। 18 নম্বর এমসিকিউটির দিকে লক্ষ্য করে কি বলছে, গণসংখ্যা নিবেশনের আনুমানিক গড় 16, বিচ্যুতির গড় 1, আচ্ছা বিচ্যুতির গড় এবং শ্রেণী ব্যবধান 4 হলে গাণিতিক গড় জানতে চাওয়া হয়েছে। ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। আচ্ছা আনুমানিক গড় মানে এর ভ্যালু বইলে দিয়েছে, এ সমান সমান 16, ঠিক আছে, শ্রেণী ব্যবধান মানে এইচ ইকুয়ালস টু 4, আমাদেরকে গড় জানতে চাওয়া হয়েছে তাইলে। আর বিচ্যুতির গড়, এই বিচ্যুতির গড় সম্ভবত হলে গিয়া আর এই যে সামেশন অফ এফআই ইউআই, এটার ভ্যালু আসছে 1, বিচ্যুতির গড় মানেই হইলো সামেশন অফ এফআই ইউআই, মনে আছে, ইউআই মানে কি ধাপ বিচ্যুতি, আর এফআই মানে কি গণসংখ্যা, তাহলে এফআই ইউআই কে আমরা একসাথে কি বলতাম, গণসংখ্যার ধাপ বিচ্যুতি। এই গণসংখ্যা মানে একসাথে এটা সংক্ষেপে আবার বলতে পারি বিচ্যুতি। তাহলে এই গণসংখ্যা ধাপ বিচ্যুতিগুলোর তুমি যখন সামেশন করবা, আচ্ছা সরি বিচ্যুতির গড় বলছে না, তাহলে এটা হল গিয়া সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই এন, একসাথে মানে বিচ্যুতির গড় তো মানে বইলে দেশে,
এই যে ওয়ান ওয়ান হলে গিয়া সামেশন অফ এফ আই ওয়াই ডিভাইডেড বাই এন। আমরা কিন্তু গড়ের সূত্র জানি। সূত্র কি বলো তো একটু আমার কেউ সূত্রটা? এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এখন তুমি জাস্ট মানগুলো বসাবা। এর ভ্যালু কত 16, এফ আই ইউআই ডিভাইডেড বাই এন এর ফুল ভ্যালুটা আসছে 1, আর এইচ এর ভ্যালু কত আসছে 4। তাহলে 4 অক্ষে 4, 16 আর 4 যোগ করলে কত হয় 20। এখন অনেকে মনে করতে পারে ভাই আপনি তো ক্লাসে কখনো বলেন নাই যে এই বিচ্যুতির গড় মানেই হইল গিয়ে সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন। বাট তাও তোমার একটু টেকনিক খাটাইয়া পরীক্ষার হলে এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা, কারণ তোমার হচ্ছে গড়, আর গড়ের সূত্র হইলো এই জিনিসটা। এখন এই সূত্রের এর মানও বইলে দেছে, এইচ এর মানও বইলে দেছে। তোমার যদি শুধুমাত্র এফ আই ইউআই বলে, যদি এন না বইলে দেয়, তাহলে তুমি বের করতে পারবা গড়? তোমার যদি শুধুমাত্র ইউআই বলে, তাহলে তুমি বের করতে পারবা? পারবা না। তোমার অঙ্কটা তখনই সলভ করা পসিবল যখন এই ফুল সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন এর ভ্যালুটাও তোমার বইলে দেবে। এই জন্য আমি গেস করতে পারছি যে এই জিনিসটাই হইলো গিয়া 1। এটা কিন্তু আমি নিজেও জানতাম না। ঠিক আছে, তাহলে বিচ্যুতির গড় বুঝতে পারছো? তাহলে তোমাদের যদি এমসিকিউতে আসে পরীক্ষায়, পারবা? আচ্ছা 19 নম্বর এমসিকিউটা দেখো কি বলছে, যে গড় নির্ণয়ের ক্ষেত্রে, দেখো এই লেখাগুলো একটু ঝাপসা লাগতে পারে, তোমরা আমার কথা শোনো তাইলেই হবে। গড় নির্ণয়ের ক্ষেত্রে আনুমানিক গড় হইল এ সমান সমান 32, ইউআই এর ভ্যালু কত হয়েছে -3, আর এইচ এর ভ্যালু আসছে 6। এখানে কি x1 এর ভ্যালু চাইছে নাকি x1 সমান সমান কত? ওই যে আমরা একটা সূত্র জানি, ওই সূত্রের মাধ্যমে এটা সলভ করতে হবে। সূত্রটা কি একটু বলো তো? ইউআই সমান সমান xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তো এই সূত্রের এই xi এর মানটা লাগবে, বাকি সব কিন্তু তোমাদের বইলে দিছে। তাহলে মানগুলো বসাও। ইউআই এর ভ্যালু কত -3, xi এর ভ্যালু তো তুমি বের করবা, মাইনাস এর ভ্যালু কত 32, আর এইচ এর ভ্যালু 6। দেখো তো কত হয়। বত্রিশ দিয়ে 18 বিয়োগ করলে কত হয় 14 নাকি? হ্যাঁ 14, ঠিক আছে। তো ক হবে আমাদের উত্তর। জাস্ট সূত্রর খেলা, আর কিচ্ছু না। দ্বিতীয় অঙ্কটাও কিন্তু এরকমই, এই সেম সূত্র দিয়েই করতে হবে তোমার। হ্যাঁ এখানে আনুমানিক গড়টা জানতে চাওয়া হয়েছে, তাহলে তুমি ইউআই xi আর এইচ এর ভ্যালু বসাও, তাহলে তোমার আনুমানিক গড় বের হয়ে যাবে। কিভাবে? ইউআই এর ভ্যালু কত -2, এখানে ইউ1 না, এখানে ইউ2 লাগছে, ওই একই জিনিস। ঠিক আছে, -2 সমান সমান x2 কি x2 হলো গিয়া 12 মাইনাস এ ডিভাইডেড বাই 4। দেখো তো হিসাব করে কত হইলো, এর ভ্যালু আসছে 12, আর যোগ করলে কত 20, ক্যান্সার হবে 20। দেখলে জাস্ট এই একটা সূত্রের মাধ্যমে। এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ইউ1 ইউ2 ইউ3 এর মধ্যে পার্থক্যটা কি? ভাই পার্থক্য তো কিছুই না। আমরা মনে আছে আমাদের কিন্তু অনেকগুলো শ্রেণী সংখ্যা হইতো, মনে করি এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয় শ্রেণী। তাহলে প্রথম শ্রেণীর যেই ধাপ বিচ্যুতি সেটা হলো গিয়ে ইউ1, দ্বিতীয় শ্রেণীর যে ধাপ বিচ্যুতি সেটা হলো ইউ2 ইউ3, মনে পড়ে? আচ্ছা এর পরবর্তী এমসিকিউটা দেখি। 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে, আচ্ছা 3 দ্বারা বিভাজ্য কে কে আছে, মানে 3 এর গুণিতক কে কে আছে? 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 15, 18 আর 21 পর্যন্ত আর কি এই সংখ্যাগুলো আছে। হ্যাঁ বলছে কি মধ্যক জানতে চাওয়া হয়েছে। আমি অলরেডি এটারে বিন্যস্ত করে ফেলাইছি ছোট থেকে বড়। তাহলে এখানে উপাত্ত কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে 4 নাম্বারটা হলো কি আমাদের মধ্যক, অর্থাৎ এই যে 12 হবে উত্তর। দেখলা কত সহজ। কতগুলো বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 20, কুমিল্লা বোর্ড 16। 30 থেকে 75-এর মধ্যে মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে তুমি যদি মৌলিক সংখ্যা না জানো মুখস্থ, তুমি বের করতে পারবা এটা? বলো। 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, ও সরি হ্যাঁ 79 তো নাই, 73 পর্যন্ত। 75 মধ্যবর্তী বলছে না, তাহলে 73ই আমাদের থামতে হবে। দেখো তো কয়টা পাইলা উপাত্ত?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা পাইছি আমরা। তাহলে মধ্যক হলো 6 নাম্বারটা হবে, মাঝামাঝি। তো একটা, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, এই ছয়। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 53। তো এগুলো কি পারবা পরীক্ষা আসলে? ইনশাল্লাহ। এর পরবর্তী ম্যাথটা, উপাত্তের এখানেও কিন্তু মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে, বাট এখানে ওই জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা এরকম কোনো প্যাচ দেয় নাই, ডিরেক্ট কিছু তোমার সংখ্যা দেছে। দেখো তো কয়টা উপাত্ত আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে বলো তো উৎসব, এখানে কি মধ্যক কি 9 হবে না? 9 হবে না কেন তাইলে? হ্যাঁ, এটাকে আমাদের আগে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে, ঠিক আছে, বিন্যস্ত করতে হবে। প্রথমে 9, তারপর কি আসে 10, তারপরে 11, 12, 14, 15, 18। এখন দেখো তো মাঝখানে কি আসে? 12। সহজ কিনা বলো? 24 নম্বর এমসিকিউটা আবার মধ্যক বলছে, তাহলে আবার এগুলোর আমরা বিন্যস্ত করব। বিন্যস্ত করলে কত হবে? 9, 11, 14, আচ্ছা সরি, 9, 11, 13 হবে। 13-র পরে 14, 9, 11, 13, তারপরে 14 আছে দুইবার, 14, 14, 17। ও উপাত্ত আছে কয়টা? 6টা। তাহলে 6টা যদি থাকে আমার 3 নাম্বার আর 4 নাম্বার উপাত্তের গড় করতে হবে। আমরা সূত্র জানি না, ওই যে মধ্যক সমান সমান কি, n/2তম পদ ও n/2 প্লাস 1তম পদের গড়, মনে আছে? তাহলে যে 13 আর 14-এর গড় করলে কত হয়? 13.5। এখানে তারা অ্যান্সার ঘ দিছে কেন? কোনো, আচ্ছা দাঁড়াও, 9, 11, 9, 11, 13, 14, না ঠিকই তো আছে সবকিছু। তারা এটা কোথা থেকে আসলো বলতে পারো কেউ? হ্যাঁ বলো। না না, পয়েন্ট আসবে, তোমার সূত্র অনুসারে তুমি নিয়ম অনুসারে করবা ভাই। এর অ্যান্সার হবে 13.5, ভুল কারেকশন করছে, 14 হবে না। এরপরে দেখো 25 নম্বরে কি করছে, এল সমান সমান, এল এর মান তোমার বইলা দিছে, এফসি বলছে, এফসির মান হইলো গিয়ে 31, আবার এফ এম এর মান 25। তুমি যখনই দেখবা যে এফসি মান দিয়ে দিছে, এফ এম এর মান দিছে, এল এর মান দিছে, তুমি কিন্তু সামনে আর পড়া লাগবে না, তুমি এটা বুঝে গেছো। এখানে তোমার কি বের করতে বলা হবে? অবশ্যই মধ্যক বের করতে বলা হবে, তাই না? এই যে দেখো, তুমি মধ্যক বের করতে বলা হয়েছে, জাস্ট এফসি এফ এম দেখলেই বোঝা যায়। সে সূত্রে তুমি মানগুলো বসাও। এল, এই যে এল এর মান কত? 48। এল প্লাস n/2, এন এর মান কত? 72। তা 72-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 36, n/2 মাইনাস এফসির ভ্যালু কত? 31 এফসি ইন্টু এইচ এর ভ্যালু কত? 6, আর এফ এম এর ভ্যালু কত? 25। মানগুলো বসাও, দেখো তো কত হয়। বিয়োগ করলে 5, 5 আর 25 কাটাকাটি করলে এখানে 5, 6-কে 5 দিয়ে ভাগ করলে হবে 1.2, তাহলে যোগ করলে হবে 49.2। অ্যান্সার হবে খ। বুঝতে সমস্যা আছে? এটা নর্মাল একটা সূত্র ছিল জাস্ট, ঠিক আছে। 26 নম্বরে কি বলছে দেখো, মধ্যক নির্ণয় এফসি দ্বারা কি বুঝায়? এই যে মধ্যক আমরা নির্ণয় করি এফসি দ্বারা কি বুঝাই তো? কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে ক্রম লেখা নাই, বাট হবে যোজিত গণসংখ্যা। 27 কি বলছে, এখানে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া, ঠিক আছে। ওজন 45 কেজি কয় জনের? 2 জনের। 50 কেজি কয় জনের? 6 জনের। আচ্ছা, কি বের করতে বলা হয়েছে? উপাত্তের মধ্যক বের করতে বলা হয়েছে। একটু দেখো তো আমার মোট উপাত্ত কয়টা আছে, এই ক্রমযোজিত গণসংখ্যা বের করো। মানে 2 আর 6 যোগ করো, কত? 8। 8 আর 8 কত? 16। 16 আর 16 32। 32 আর 12 44। 44 আর 6 কত? 50। তাহলে আমার মোট 50 জন আছে। হুম, অর্থাৎ 25 নাম্বার, 25তম আর 26তম এরা কোথায় আছে দেখি তো। এখানে কত? 8। ক্রমযোজিত গণসংখ্যার কথা চিন্তা করতেছি আমি। এটা হলে গিয়ে 2, এটা হলে গিয়ে 2 আর 6 যোগ করলে 8। 8 আর 8 কত? 16, 32, 44, 50। তাহলে 25 আর 26 কোথায় পড়ে গেছে? 16 পর্যন্ত এইখানে আসছে, তাহলে অবশ্যই 25, 26 কিন্তু এই 60 কেজি। বুঝতে পারছো? তাহলে আমার
দেখো এইখানে তোমার কোনো রেঞ্জ দেয় না, এমন না যেটা 40 থেকে 40, 45 থেকে অমুক, এরকম না। এখানে ডিরেক্ট বলছে যে 45 কেজি কয়জনের, দুজনের। বা তুমি যদি এইটার এইভাবে চিন্তা করো, বাট এভাবে লেখা করলে তো অনেক বড় হবে, এটা তো একটা এমসিকিউ, তাই না? 45 কেজি কয়জনের, দুজনের, তাহলে 45,45। তারপর 50 কেজি কয়জনের, 6 জনের, 50,50, এভাবে 6 বার লিখতে হবে। এটা অনেক লেন্দি একটা প্রসেস, তাই না? তোমরা যারা বেসিক ক্লাস করছো তারা জানো মধ্যক নির্ণয় করতে আমার মোট কতগুলো উপাত্ত আছে জানা লাগে। তো এখানে আমি উপাত্ত বের করলাম যে মোট 50টা উপাত্ত। তারপরে মধ্যকের যে সূত্রটা আছে যে n/2 তম পদ, n/2 মানে কি 50/2, 50/2 মানে 25 নম্বর পদ আর 26 নম্বর পদ, এই দুইটা পদের সমষ্টি বের করবা, তারপরে 2 দিয়া ভাগ করবা, তাইলে আমরা মধ্যক পাবো। এখন 25তম পদ কত দেখো, প্রথম 16টা পদ চলে গেছে এই 45, 50 আর 55-র মধ্যে। এরপর 17 নাম্বার থেকে শুরু করে 32 নাম্বার এই পদগুলা, মানে এই মানুষগুলার ওজন কত কেজি, 60 কেজি তারা বইলেই দিয়েছে। অর্থাৎ 25তম পদও 60, আবার 26তম পদও 60 কেজি। তাহলে 60 যোগ 60 ডিভাইডেড বাই 2, অ্যান্সার আসবে 60। শেষ, সহজ অঙ্ক। 28 কি বলছে, কতগুলো উপাত্ত তোমারে বলছে মধ্যক নির্ণয় করতে বলা আছে। আচ্ছা, আগে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। 2, 3, 5, 7, 8 আর 13 উপাত্ত কয়টা হইলো, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে সূত্র অনুসারে কি 3 নাম্বার পদ আর 4 নাম্বার পদ এদের গড় করতে হবে। তাহলে 5 আর 7-এর তুমি যদি গড় করো কত হয়, 5 আর 7 12, 12 আর 2কে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6। তাহলে এইভাবে অ্যান্সার হবে 6। বুঝতে পারছো? নর্মাল। 29 নাম্বার কি বলছে, 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, নিঃশেষে বিভাজ্য মানে 3-এর গুণিতকগুলা। এরকম একটা ম্যাথ কিন্তু একটু আগে আমরা করছি, 3, 6, 9, 12, 15, 18, 21 আর নাই। এখন এদের মধ্যে আমার উপাত্ত আছে কয়টা, 7টা। তাহলে আমার 4 নাম্বারটাই হবে মধ্যক, অর্থাৎ 12 হবে অ্যান্সার। আমার কিন্তু আর কিছু করা লাগলো না, ঠিক আছে, ইজি। -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক। আচ্ছা, পূর্ণ সংখ্যা বলছে কিন্তু এখানে কোনো দশমিক নাই। তাহলে -5 থেকে আমি আগে একবার লিখি, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5। এই যে আমি -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো লিখলাম। এখন দেখি তো মোট কয়টা উপাত্ত আছে এখানে, আছে 11টা উপাত্ত। তো গুনতে পারো চাইলে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11টা উপাত্ত, তার মানে একদম 6 নাম্বার যে পদটা না, আমরা জানি যে উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি, n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে n এর মান কত, 11, 11 আর 1 যোগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, মানে 6 নাম্বার পদ। 6 নাম্বার পদকে এই যে 0। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 0। ঠিক আছে। আবার এখানে 4 থেকে 16 পর্যন্ত জোড় সংখ্যার মধ্যক, তুমি তোলো 4 থেকে 16, 4, 6, 8, 10, 16, এখানেও কিন্তু 7টা, তাহলে 10 হবে উত্তর। এগুলো একদম যদি দেয় তাহলে মার্ক একদম কমন, তাই না? প্রচুরক, এই জাস্ট সূত্রে বসাবা তাইলে তোমার অঙ্ক শেষ। l প্লাস, l এর মান দিলাম, l প্লাস f1, f1 এর মান কত 5, ডিভাইডেড বাই f1 প্লাস f2, f2 এর ভ্যালু 7, ইন্টু h, h এর ভ্যালু 10। 5 আর 7 যোগ করলে কত, 12, 12। আচ্ছা, 10/12 কত, কাটাকাটি করলে 5 ডিভাইডেড বাই 6, মানে 5, 5 আর 25, 25কে 6 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে 25কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, 4 ছক 24, তাহলে কত 4.167 বাই টাইপের কিছু নাকি, তাহলে কি 55 আর হলো গিয়া 4 যোগ হবে মানে 59, 59 দশমিক সামথিং। এর 59 দশমিক কত হবে, 59.2 হবে। তোমাদের হাতে তো ক্যালকুলেটর থাকবেই, তুমি ক্যালকুলেটর ইউজ করে এটা সলভ করে ফেলাবা, ঠিক আছে। এরপরে দেখো কি আছে 33 নাম্বার। 33 নাম্বারে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। এর আগের অঙ্কে তোমার ডিরেক্টলি তারা l, f1, f2 এই মানগুলো তারা বইলে দিছিল, বাট এখন একটু তারা চালাকি করছে। কি করছে, তারা তোমারে
গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে দিয়েছে, এইখান থেকে তোমার ভ্যালুগুলো বের করতে হবে। যেহেতু প্রচুরক নির্ণয় করতেছি, তাহলে আমার এই সূত্রের মাধ্যমেই যেতে হবে। দেখো তো প্রচুরক শ্রেণী কোনটা, এখানে সব থেকে বেশি গণসংখ্যা কোন শ্রেণীতে? বললো কেউ? প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হলো 21 থেকে 30, কারণ এই 21 থেকে 30 শ্রেণীতে সব থেকে বেশি গণসংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে প্রচুরক শ্রেণী, এই প্রচুরক শ্রেণী তাহলে এল এর মান কত? এল এর মান হবে 28, নিম্নসীমা, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এল প্লাস F1 এর ভ্যালু কত? 15 থেকে 8 বিয়োগ করো 7, ডিভাইডেড বাই F1 প্লাস F2 এর ভ্যালু কত? 15 থেকে 12 বিয়োগ করো 3, ইন্টু এইচ এর ভ্যালু কত? 21 থেকে 11 বিয়োগ করো 10। দেখো তো কত আসে? 10 10 10 কাটাকাটি 7, 21 এর 7 যোগ করলে 28, তাহলে 28 হবে আমাদের অ্যান্সার। 34 নম্বর এমসিকিউটার দিকে একটু আমরা লক্ষ্য করি। একজন বোলার 2 ওভার বল করলো, বল করে যথাক্রমে এত 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 রান দিল। আচ্ছা, এখানে মোট 12টা উপাত্ত দেওয়া, আমরা জানি 1 ওভারে 6 বল, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। হ্যাঁ, প্রথম বলেই সে 2 রান দিয়েছে, দ্বিতীয় বলে সে খাইছে একটা ছক্কা। এমনকি মোস্তাফিজুর রহমান নাকি? বোলারের দেওয়া রানের প্রচুরক কত? আচ্ছা, প্রচুরকের মানটা বের করতে হবে। তুমি দেখো কোন উপাত্তটা সব থেকে বেশি আছে। আমার তো মনে হয় 6। কি বলো এটা তুমি? এই 6 6 6, 3টা খাইছে 6, 0 0 আছে 2 বার, 4 আছে 1 বার, 3 আছে কয়বার? 3ও আছে 2 বার, 2 আছে কয়বার? 2 আছেও 2 বার। আচ্ছা, তো 1 আছে 2 বার। হ্যাঁ, আমার মনে হয় 6 হবে অ্যান্সার। হ্যাঁ 6, মানে কোন উপাত্তটা সব থেকে বেশি আছে ওইটাই তো তোমার প্রচুরক, তাই না? তোমার তো এইখানে প্রচুরক নির্ণয় করতে এই সূত্রের কোনো প্রয়োজনীয়তা নাই, তোমাকে ডিরেক্টলি তারা উপাত্তগুলো দিয়ে দিয়েছে, তুমি জাস্ট দেখবা কোনটা সব থেকে বেশি বার আছে। বাচ্চাকারের অঙ্ক 35 নম্বরটা দেখো, এখানে কি বলছে? আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া, সেখান থেকে প্রচুরক কত? প্রচুরক শ্রেণী কোনটা এখানে? 31 থেকে 40, তাহলে এল এর মান কত? 31। তাহলে দেখো এল প্লাস F1 এর ভ্যালু 8, আর F2 এর ভ্যালু 4, এইচ এর ভ্যালু 10। হিসাবটা একটু করো তো কত হয়? হ্যাঁ বলো, শুনতেছি। 318, 6.66, মানে আমার অ্যান্সারটা হবে 37.66। ওই তো 37.66 বা 37.67। তারা কাহিনী করছে দেখছো, এখানেও 37.67 দেওয়া, এখানেও 37.67 দেওয়া, মানে এরকম সিলি প্রিন্টিং মিস্টেক মানুষ করে। ক হবে উত্তর, খ হবে উত্তর, কারণ সেম জিনিস। তুমি যে বললা হিসাবটা বুঝাই দেন, তুমি কি আমার বেসিক ক্লাস করছো প্রচুরকের? তাহলে সূত্র মুখস্থ করছো? ক্লাসটা রিক্যাপ করবা। এল প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ, এইটা হলো প্রচুরক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এল মানে হইল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এখানে গণসংখ্যা সব থেকে বেশি হলো গিয়ে 12, আর এটা কোন শ্রেণীতে আছে? 31 থেকে 40, অর্থাৎ আমার প্রচুরক শ্রেণী হলো 31 থেকে 40, আর এই শ্রেণীর নিম্নসীমা কত? 31, আর উচ্চসীমা কত? 40। এখন এই যে এল, এল মানে হইলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ এল এর ভ্যালু কত? 31। F1 মানে কি? F1 মানে হইলো প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 12, তার আগের শ্রেণীর গণসংখ্যা কত? 4, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8। 8 হলো গিয়া F1 এর ভ্যালু। আর F2 এর ভ্যালু কত? প্রচুরক শ্রেণী আর তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4, তাহলে F2 এর ভ্যালু কত? 4। আর শ্রেণী ব্যবধান বা এইচ এর মান কিভাবে বের করে আমি বলছি, পরপর দুইটা শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবা অথবা উচ্চসীমা বিয়োগ করবা। যেমন 31 থেকে 21 বিয়োগ করে দাও, 31 থেকে 21 বিয়োগ করলে কত হয়? 10। আবার তুমি চাইলে উচ্চসীমা থেকে উচ্চসীমা বিয়োগ করতে পারো, 40 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 10। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। 36 নম্বরটা দেখো, ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন কোথায়? হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন কোথায়? অজীব রেখা অঙ্কনে তো অবভিয়াসলি লাগবে।
এখন আমার বলো তো মধ্যক বা প্রচুরক এই দুইটার কোনটায় লাগবে ক্রমযোজিত গণসংখ্যা? এরকম একটা এমসিকিউ কিন্তু আমি একটু আগে সলভ করছি। এই মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, প্রচুরকে কিন্তু কোনো কাজে লাগবে না। তাহলে 1 আর 2 হবে উত্তর। আয়তলেখ অঙ্কন করতে প্রয়োজন কি? অবশ্যই অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। বাট এর আগের লেখাটা একটু বড় তো, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। হ্যাঁ ঠিক আছে, যদি বলতো ওয়াই অক্ষ বরাবর তাহলে কিন্তু ঠিক হইতো না, তাহলে 1 নাম্বার কারেক্ট। 2 নম্বরে ওয়াই অক্ষ বরাবর তাহলে কি থাকবে? অবশ্যই গণসংখ্যা, তাহলে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। হ্যাঁ 2ও কারেক্ট। শ্রেণী ব্যবধান তো কোনো কাজে লাগে, মানে শ্রেণী মধ্যমান তো কোনো কাজে লাগে না, শ্রেণী মধ্যমান লাগে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে। তাহলে 1 আর 2 হবে উত্তর। 38 নম্বর এমসিকিউটার দিকে লক্ষ্য করি। গাণিতিক গড় হচ্ছে সংখ্যাসূচক উপাত্তের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। হ্যাঁ গড় তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ঠিক আছে। একটি প্রতিনিধিত্বকারী মান, হ্যাঁ প্রতিনিধিত্ব তো করে। গড় কি একদম মানে সেন্ট্রালাইজড একটা ভ্যালু নির্দেশ করে এখানে। বিস্তার পরিমাপের হাতিয়ার, আসলে এটা না মানে এটার অ্যান্সার না থাকলে আমি নিজেই পারতাম না, টু বি অনেস্ট। যাই হোক, এটা একটা অন্যরকম টাইপের একটা এমসিকিউ আমরা পাইলাম। এটা পারলে মনে রেখো, যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে পারতে হবে। এই 3টাই হবে গাণিতিক গড়, শেষ। গ হবে উত্তর। কোন স্কুল আছে দেখছো? সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। 39 নাম্বারটা একটু দেখি। পরিসংখ্যানের ক্ষেত্রে মধ্যক সমান সমান কি? এই সূত্র ঠিক আছে না? এই তো ঠিক আছে সূত্র, 1 নাম্বার কারেক্ট। প্রচুরকের সূত্র তো ঠিক আছে। 3 নাম্বার সূত্র কি দেখো তো? গাণিতিক গড়। এই গাণিতিক গড়ের এই সূত্র কোথায় পাইছো? আছে কোথাও? বলো। এটা হলো কি মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক নির্ণয়ের কোন সময় লাগে এই সূত্রটা? যখন আমার উপাত্ত বিজোড় সংখ্যক থাকে। যখন দেখি যে বিজোড় সংখ্যক উপাত্ত দেওয়া আছে, ওই সময় আমার এই n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, ওই সূত্রটা লাগে। তাহলে 1 আর 2 কারেক্ট। 40 নাম্বার এমসিকিউটা আছে। 40 নাম্বার কোথায়? এই যে কিছু উপাত্ত দেওয়া আছে, উপাত্তগুলোর একটা কাজ করে আগে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। দেখো তো 0 0, আচ্ছা 0 0, এরপর কি আছে? 2 2 3 4 5 7, 2 3 4 5 7। দেখো তো এখানে প্রচুরক কি? 0 2, মানে 0 থেকে সব থেকে বেশি বার আছে 0, তাহলে প্রচুরক 0, এটা কারেক্ট। আর গড়, গড় হিসাব করো তুমি, যোগ করো সবকিছু। 2 এর 3 5, 5 আর 4 9, 9 এর 5 14, 14 আর 7 21, 21 কে কয়টা আছে? 7টা, 7 দিয়ে ভাগ করো, কত হয়? 3। হ্যাঁ গড় কিন্তু 3, একও কারেক্ট। মধ্যক কি 0? না, মধ্যক তো 0 না। মধ্যক কত? মধ্যক হবে 3। তারা কোন হিসেবে দিচ্ছে জানো? তারা চিন্তা করছে অনেক গাদা থাকতে পারে যারা এটার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে না, তাদের কাছে কিন্তু মনে হবে আমার এই 0 হইল মধ্যক, কারণ 0 মাঝখানে আছে। দেখলা কাহিনীটা? 41 নাম্বারটা দিকে লক্ষ্য করে আমার একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। প্রচুরক শ্রেণী কোনটা? দেখি তো সব থেকে বেশি গণসংখ্যা কই? এই যে 6, তাহলে এই যে 17 থেকে 19 হলে গিয়া প্রচুরক শ্রেণী, 1 কারেক্ট। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি, আচ্ছা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে মধ্যক শ্রেণী কোনটা? আগে তো আমার মধ্যক শ্রেণী আইডেন্টিফাই করতে হবে। 17 থেকে 19 কিন্তু মধ্যক শ্রেণী না, প্রচুরক শ্রেণী। হ্যাঁ হইতেও পারে 17 থেকে 19 মধ্যক শ্রেণী। কিভাবে বের করবো আমরা? হিসাব করবো। যেমন এটা ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করবে। এটা হলো কি 2, 2 এর 5 যোগ করলে কত? 7, 7 আর 6 যোগ করলে কত? 13, 13 আর 4 যোগ করলে কত? 17, 17 আর 3 যোগ করলে কত? 20। আমি ক্রমযোজিত গণসংখ্যার একটা আলাদা সারি করলাম, ঠিক আছে। এখন দেখে তো, যেহেতু উপাত্ত মোট আছে 20টা, তাইলে মধ্যক কত নম্বর পদ? 10তম পদ আর 11তম পদ, তাই তো। দেখো তো 10তম পদ 11তম পদ এটা কোন শ্রেণীর মধ্যে আছে? এটা একটা কোইন্সিডেন্স হয়ে গেছে। এই 8 নাম্বার পদ থেকে 13 নাম্বার পদ, 8 9 10 11 12 13, এই 6টা পদ এই 17 থেকে 19 শ্রেণীর মধ্যেই আছে। এটা কোইন্সিডেন্স, বুঝছো? মানে এই অঙ্কের ক্ষেত্রে প্রচুরক শ্রেণীও 17 থেকে 19 আর মধ্যক শ্রেণীও 17 থেকে 19। তাহলে মধ্যক তো শ্রেণী তো পাইলাম। নির্ণয়ের ক্ষেত্রে এফসি, এফসি মানে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, যেটার ভ্যালু কিন্তু কত? এই যে 7, ঠিক আছে। তাহলে এফসির ভ্যালু 7, এটা কিন্তু সত্য। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এই F1, F1 মানে কি? F1 মানে হলো গিয়ে যে 6 থেকে 5 বিয়োগ করো, কত পাবা? 1। F1 হলো গিয়া 1, আর নিচে আছে কি? F1 প্লাস F2, F2 এর ভ্যালু কত? 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে হিসাব করো কত? 1 ডিভাইডেড বাই 3। গও কিন্তু কারেক্ট। এই অঙ্কটা কিন্তু সহজ আছে, বাট একটু সময় লাগবে। পরীক্ষায় এই অঙ্কটা আসলে সম্ভবত তোমাদের 2 মিনিট কমপক্ষে লাগবে, ঠিক আছে, বাট সহজ আছে জিনিসটা।
পরবর্তী ম্যাথ, একটা গাণিতিক সমস্যা সমাধান করতে 7জন শিক্ষার্থীর দেখো কত মিনিট লাগে, একজনের 2, একজনের 3, বাবারে একজনের 15 মিনিট লাগছে। কি আর বলবো, এটা কিন্তু অলরেডি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোই দেওয়া আছে। গাণিতিক গড় কি 7 হবে, দেখো তো সব যোগ করো, 2 আর 3 5, 5 আর 5 10, 17, 24, 34, 49, 49কে 7 দিয়ে ভাগ করলে 7 হবে। হ্যাঁ ঠিক আছে, গড় 7। মধ্যক হলো না, 5 নাম্বার পদ কেন হবে, মধ্যক হবে 4 নাম্বার পদ, 7 হবে। ঠিক আছে, তো 2 কারেক্ট না, 2 হবে না, 2 যদি না হয় হবে কি 1 আর 3, দেখো তো 1 আর 3 কোনটা, এই যে গ নাম্বার। দেখি তো 3 কিভাবে সত্য হইলো, প্রচুরক কি 7, হ্যাঁ 7 কিন্তু 2 বার আছে, অন্য কোনো উপাত্ত একাধিকবার নাই, তাহলে প্রচুরক হইলো 7। কোনো সমস্যা আশা করি নাই। উদ্দীপকে দেখো আমাদের আরেকটা গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া, কি বের করতে বলা হয়েছে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসির ভ্যালু। তাহলে মধ্যক যখনই চাবে তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, ঠিক আছে, তাহলে এটা কত 7, এটা 7 আর 12 19, 19 আর 15 কত 34, 34 আর 6 কত 40। এখন এফসি মানে কি, যেহেতু মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা দেখো তো, মোট উপাত্ত আছে 40টা, তাহলে 20তম পদ আর 21তম পদ, ঠিক আছে, 20তম আর 21তম পদ কোথায়, 19, প্রথম 19টা পদ এই 56 থেকে 60 আর 61 থেকে 65-র মধ্যে চলে গেছে। তাহলে 20তম পদ 21তম পদ এগুলা কোন শ্রেণীতে গেছে, অবশ্যই 66 থেকে 70 শ্রেণীতে, তাই না। 20 থেকে শুরু কইরা 34 পর্যন্ত এই গণসংখ্যাগুলো এই শ্রেণীর মধ্যে আছে, মোট 15টা। তাইলে আমার এফসি, আমার মধ্যক শ্রেণী হয়েছে 66 থেকে 70, তাহলে এফসির ভ্যালু কত হবে 19 না, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 19। আর এফএম যদি বলতো, এফএম কত হইতো, এফএম কিন্তু হইতো এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মানে আমার হয়তো 15, বুঝতে পারছো। 44 কি, শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলোর গাণিতিক গড় নিচের কোনটি। আচ্ছা, শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলা, আমাদের মধ্যবিন্দু লাগবে, 56 60-এর মধ্যবিন্দু কত 58, এই যে 58, তারপরে 63, কত এটা 68, 73, মধ্যবিন্দুগুলোর গাণিতিক গড়। তো এগুলো এই 4টা যোগ করো, ঠিক আছে, যোগ করে দেখো কত হয়, সম্ভবত 63 আর 68-এর মাঝখানে কি 65.5 না, তাহলে 65.5 হবে উত্তর। তোমরা লাগলে এই 4টা যোগ করবা, তারপরে 4 দিয়ে ভাগ করবা, ঠিক আছে, এভাবে তোমরা বের করবা, আমি সংক্ষেপে করলাম। 45 ও 46 নম্বর প্রশ্নের উত্তর, এখানেও গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া। দেখো তো বলছে কি মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এখানে কিন্তু অনেকে ভাববে কি এটা মনে হয় এফসি, না, এটা বলছে কি মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর এফসি মানে হইলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমার আগে মধ্যক শ্রেণী আইডেন্টিফাই করা লাগবে, সেটা কিভাবে করবা, ক্রমযোজিত গণসংখ্যার একটা সারি লাগবে, এটা 4 গণসংখ্যা, 4-এর সঙ্গে 8 যোগ করলে কত 12, 32, 32 আর 12 44, 44 আর 6 কত 50। তাহলে আমার 25 নাম্বার আর 26 নাম্বার এই দুইটা পদের গড় লাগবে, এই দুইটা পদের গড়ই হইল মধ্যক। অর্থাৎ আমার মধ্যক শ্রেণী কত 51 থেকে 60 না, কারণ 13 থেকে 32 পর্যন্ত মোট 20টা উপাত্ত কিন্তু 51 থেকে 60 শ্রেণীর মধ্যেই আছে, অর্থাৎ 25 নাম্বার 26 নাম্বার এই দুইটাও 51 থেকে 60-এর মধ্যেই আছে, বুঝতে পারছো। তাহলে এই হলো আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত 32। আর যদি বলতো এফএম, এফএম মানে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে অ্যান্সার হইতো 20। প্রচুরক কত, দেখো প্রচুরক শ্রেণী কোনটা, এই 51 থেকে 60ই আমাদের প্রচুরক শ্রেণী, কারণ এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 20। এল এর মান কত 51, F1 এর ভ্যালু 12, F2 এর ভ্যালু 8, H এর ভ্যালু 10। হিসাব করো, 12 আর যোগ করলে 20, 10 আর 20 কাটাকাটি করলে নিচে 2 থাকবে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে, আর 51 আর 6 যোগ করলে 57 হবে, ঠিক আছে। 57 ইজ দা প্রচুরক। শেষ, আমরা প্রায় শেষের কাছাকাছি। নিজে তথ্যের আলোকে 49 ও 50 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু কত। আচ্ছা, চতুর্থ শ্রেণী কোনটা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এইটা হলো আমাদের চতুর্থ শ্রেণী। এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কত হবে 78, বাট তোমরা ক্যালকুলেশন করে লাগলে বাইর করো, ইকুয়ালস টু 78।
F1 প্লাস F2 এর মান চাইছে, তাহলে F1 F2 এটা কি আমার প্রচুরক শ্রেণী কোনটা দেখি তো। এই যে 71 থেকে 75 হলো আমাদের প্রচুরক শ্রেণী, তাহলে F1 এর ভ্যালু কত, 20 থেকে 8 বিয়োগ করো 12, আর F2 এর ভ্যালু কত, 20 থেকে 7 বিয়োগ করো 13, তাহলে 12 আর 13 যোগ করলে বা F1 প্লাস F2 এর মান কত হবে, 25। কত সহজ। এখন আর 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। আবার একটা গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া, বলছে মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণী কোনটা তুমি তো আন্দাজে বুঝতে পারবে না, তোমার এই জন্য যখন এই মধ্যক রিলেটেড কিছু থাকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগে। আবার করো, 3, 3 আর 7 10, 10 আর 8 18, 28, 32, 34, তার মানে মোট 34টি উপাত্ত দেওয়া আছে, জোড় সংখ্যক উপাত্ত। তাহলে n/2 মানে 17তম পদ আর 18তম পদের গড়, এটা আমাদের আমার মধ্যক। দেখো তো 17 আর 18 নম্বর পদ কোন শ্রেণীর মধ্যে আছে, অবশ্যই এই 30 থেকে 34 শ্রেণীর মধ্যে আছে, তাই না। 11 থেকে শুরু করে 18, এই 8টা উপাত্ত 30 থেকে 34 শ্রেণীর মধ্যে আছে, তাহলে 17 আর 18 কিন্তু 30 থেকে 34-এর মধ্যেই আছে। বাট 19 নম্বর উপাত্তটা কোন শ্রেণীতে, 19 নম্বরটা কিন্তু আবার এই যেখান থেকে 19 থেকে 28 পর্যন্ত এই 10টা আছে 35 থেকে 39-এর মধ্যে। যাই হোক, তাহলে আমাদের মধ্যক শ্রেণী হলো 30 থেকে 34, এর মধ্যমান কত, 32। প্রচুরক নিচের কোনটা, আবার ওই সেম সূত্রের মাধ্যমে দেখো তো সব থেকে এটা এখানে প্রচুরক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী ছিল 30 থেকে 34, বাট প্রচুরক শ্রেণী হইলো 35 থেকে 39, তাহলে F1 এর ভ্যালু হলো গিয়া মানে L এর মান কত, 35, F1 এর ভ্যালু কত 2, F2 এর ভ্যালু কত 6 ইন্টু H মানে কত হবে 5। দেখো তো কত হয়, 6 এর 2 যোগ করলে 8, 5 দুগুণে 10, 10কে 8 দিয়ে ভাগ করলে কত, 5 ডিভাইডেড বাই 4 মানে 1.25, মানে 36.25 হবে উত্তর, 36.25 যে ক। তোমাদের কি বুঝতে কোনো সমস্যা আছে, যে আমি F1 F2 L এগুলার যে মান লিখছি এখানে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, 53 আর 54। এখানে চতুর্থ শ্রেণীর মধ্যমান জানতে চাইছে। চতুর্থ শ্রেণী কোনটা, এই যে এইটা, এর মধ্যমান কত 78, মানে দেখি বা মাত্র এটা সলভ করা যায়। মধ্যক কত, তাহলে আমার ক্রমযোজিত গণসংখ্যার একটা ব্যবসা আবার এখানে আছে, 2 আর 8 কত 10, এখানে লিখি 10, 10 আর 20 30, 30 আর 7 37, 37 আর 3 40। তাহলে 20 নাম্বার আর 21 নাম্বার পদ কোথায় আছে, 20 নাম্বার আর 21 নাম্বার পদ আছে 71 থেকে 75 শ্রেণীর মধ্যে, অর্থাৎ এইটা হলো আমাদের মধ্যক শ্রেণী। ঠিক আছে, তাহলে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু 71, এল এর ভ্যালু কত 71, এল প্লাস n/2। আচ্ছা দাঁড়াও, এটা স্ক্রিনটা ব্ল্যাক করি, নাহলে এল প্লাস এন এর ভ্যালু কত 40, না 40কে 2 দিয়ে ভাগ করো 20 n/2 মাইনাস এফ সির মান কত, কেউ বলো একটু, এফসির ভ্যালু হবে 10, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ইন্টু এইচ এর ভ্যালু কত 5, এই যে দেখো 66 থেকে 61 বিয়োগ করো 5, এফ এম এর ভ্যালু কত, মধ্যক শ্রেণীর গণসংখ্যা 20। হিসাব করলেই অ্যান্সার বেরোবে, 20 থেকে 10 বিয়োগ করলে 10, কাটাকাটি 10, 5 10কে 50, 5/2 আড়াই মানে 73.5 হবে উত্তর। বুঝতে সমস্যা আছে কোনো, বলো। আচ্ছা, এরপরে 55-56 নং প্রশ্নের উত্তর। এখানে আমাদের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসির মান কত, এফসির মান, তাহলে এফসি বের করতে হলে আগে আমার মধ্যক শ্রেণী জানতে হবে, তাই না। এটা 4 আগে, এজন্য আমার ক্রমযোজিত গণসংখ্যার একটা এক্সট্রা সারি করতে হবে, 4, 4 আর 15 19, 19 আর 20 কত 39, 39 আর 10 49, 49 আর 7 56। ক্লিয়ার। তাহলে আমার মধ্যক হবে কত কত বলো তো, কত নম্বর পদ, 28তম পদ, 28তম পদ আর 29তম পদের গড় করলে আমরা মধ্যক পাবো। আমি কিন্তু 28 আর 29 যোগ করতেছি না, আমি এখানে বুঝাইতেছি 28তম পদ আর 29তম পদ, ঠিক আছে।
আর 28তম আর 29তম পদ কোন শ্রেণীতে আছে? এটা তো না, কি বলে 21 থেকে 30-এ কেমনে থাকে? 21 থেকে 30-এ তো আছে 5 নাম্বার থেকে 19 নাম্বার। আমার লাগবে 28 আর 29 নাম্বার। দেখো, প্রথম 1 থেকে 4, এই 4টা প্রথম আছে 11 থেকে 20 শ্রেণীর মধ্যে, ঠিক আছে? 5 নাম্বার থেকে 19 নাম্বার পর্যন্ত 15টা উপাত্ত আছে 21 থেকে 30 শ্রেণীতে। 20 নাম্বার থেকে 39 পর্যন্ত 20টা উপাত্ত আছে 31 থেকে 40 শ্রেণীর মধ্যে। তাহলে আমার লাগবে 28তম আর 29তম পদ। তাহলে এবার বলো মধ্যক শ্রেণী কোনটা? 31 থেকে 40। তাহলে তুমি পারলা না কেন বলো? এটা হলো আমাদের মধ্যক শ্রেণী 31 থেকে 40। এখন বলো এফসির ভ্যালু চাইছে। এফসি মানে কি? এফসি মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমার উত্তর হবে 19। এর অপশনে কিন্তু দেখছো 39ও আছে, কারণ অনেকে আবার ওই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা বসাই দেবে। আবার অপশনে কিন্তু 20ও আছে, কারণ এটা হলো গিয়ে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মানে অনেকে আউলে যেতে পারে যে এফসি মানে কি আসলে ক্রমযোজিত গণসংখ্যা নাকি শুধু গণসংখ্যা, এটা কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা নাকি তার পূর্ববর্তী শ্রেণীর কিছু একটা, বুঝছো? তারা অপশন এমন ভাবেই দিয়েছে যে তুমি কনফিউজড হবা, যে জানে না সঠিকভাবে সে আন্দাজে এটা ঠিক করতে পারবে না। 56 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে F1 বা এফ আচ্ছা এটার ভ্যালু চাইছে। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? 31 থেকে 40। তাহলে F1 এর ভ্যালু কত? 20 থেকে 15 বিয়োগ করো 5। এই যে F1 প্লাস F2 এর ভ্যালু কত? 20 থেকে 10 বিয়োগ করো 10। তাহলে কত? 5 ডিভাইডেড বাই 15, কাটাকাটি করলে 1 ডিভাইডেড বাই 3, আর 1 ডিভাইডেড বাই 3 মানে কি? 0.334, বা এই যে 0.33। ক উত্তর। কোনো সমস্যা? এই যে আমাদের লাস্ট, সম্ভবত আজকে লাস্ট এটা, আর নাই 57 আর 58। তথ্যের আলোকে আমাকে কিছু উপাত্ত দেওয়া আছে মানে অবিন্যস্ত আকারে, গুছাই তারা দেয় নাই। আমরা একটু গুছাই নেব নাকি? আমরা একটু গুছাই নেই। সব থেকে ছোটকে দেখো তো, 6 সম্ভবত সব থেকে ছোট। এই যে 6, 6-এর পরে কি আছে? 7, 7-এর পরে 8, 8-এর পরে 9, 9 আছে কয়বার দেখছো? একবার, দুইবার, তিনবার। আর প্রথম প্রশ্নটাই প্রচুরক কত? প্রচুরক কত? 9, বুঝছো? 6, 7, 8, 9 আছে 3বার। তারপরে 10 আছে একবার, 11 আছে, 12ও আছে, 14ও আছে, 13 নাই। 11, 12, 14, 11, 12, 14 উপাত্ত কয়টা আছে দেওয়া? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। মোট 10টা উপাত্ত আমার এখানে দেওয়া। তাহলে মধ্যক কত হবে? মধ্যক হবে 5 নাম্বার পদ আর 6 নাম্বার পদের গড়। দেখো তো 5 নাম্বার পদ কোনটা? এই যে এটা হবে আমাদের 5 নাম্বার পদ, এটা আমাদের 6 নাম্বার পদ। তাহলে দুইটার গড় করলেও কিন্তু আমরা 9ই পাবো। তাহলে আমাদের মধ্যক কত? 9। প্রচুরকও নয়, মধ্যকও নয়। কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা যত প্রশ্ন ছিল এগুলো সবকিছু বুঝছো। আর তোমাদের এক্সামে কিন্তু এখান থেকেই প্রশ্ন করবে। হুবহু আসলেও আসতে পারে, বাট হুবহু কমন ফেলানো কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো গিয়ে তোমরা জিনিসটা শিখতেছো আর পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারতেছো। তাহলে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই নিজেরা ভালো থাকো, অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।